কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই। এর মধ্যে খুবই মনোযোগ সভা ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরও উপস্থিত ছিলেন, তাদের সাথে মিটিং করবেন এবং আগেই তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান। মানে মোটা দাগে আমি যতদূর বুঝেছি তাদের বক্তব্য থেকে, সেটা হচ্ছে তারা একেবারে স্পেসিফিক তারিখ না হলে মাসের একটা সিদ্ধান্ত তারা পেতে চাইছিলেন এবং তাদের যেটা নির্ধারিত মাস সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর সর্বশেষ, এর আগে হতে পারে কিন্তু এর পরে যাতে নির্বাচন না যায়। গতকাল তারা দেখা করেছেন এবং বের হয়ে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েই নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে যে বিএনপি এবার কি করবে। বক্তব্যটা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিংয়ের এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। তিনি বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই, বেশ বিরক্তি আছে, অসন্তুষ্টি আছে, কোনো সন্দেহ নেই। এটা দেখে অনেকেরই মনে হলো তাহলে কি সরকারের সাথে বিএনপির নির্বাচন বিষয়ে একটা সংঘাত শুরু হয়ে যাচ্ছে? এই প্রশ্নটারই জবাব খোঁজার চেষ্টা করব। তার আগে আরেকটা কথা একটু বলে রাখা ভালো, ইনফ্যাক্ট আমরা আরেকটা ভার্সন পেয়েছি ওই মিটিংয়ে কি হয়েছে সেটা নিয়ে। সেটা হচ্ছে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও ব্রিফিং করেছেন সরকারের পক্ষ থেকে, সেখানে কি কি আলাপ হয়েছে সেইগুলো নিয়ে তিনি জানিয়েছেন এবং এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। বিএনপি তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভুলভ্রান্তির কথা জানিয়েছে। নির্বাচনের পয়েন্টে ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে থাকা উপদেষ্টা এবং অন্য কিছু মানুষের কিছু মন্তব্যকে মিসলিডিং বলছে, যেটা এক ধরনের সংশয় তৈরি করছে। ডক্টর আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে আসলে আর কোনো কিছুকে যেন গুরুত্ব দেওয়া না হয়, তিনি যা বলবেন সেটাই সর্বশেষ। এবং আমরা একমত যে প্রধান উপদেষ্টা তার এই স্পেসিফিক জায়গা থেকে সরে আসেনি। ইনফ্যাক্ট বিএনপিকেও ঠিক একই কথাই গতকাল বলা হয়েছে, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, এই জায়গায় সরেনি। তবে আমি সরকারকে একটা কথা বলতে চাই ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যাই বলুন না কেন, সরকারের উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ যদি 5 বছর মানে ক্ষমতায় থেকে যেতে হবে, সরকার নির্বাচিত, এই ধরনের আলাপ সামনে আনেন, সেটা কনফিউশন তৈরি করবেই। বিএনপিকে যতই প্রবোধ দেয়া হোক না কেন বা অন্যদেরকে যতই প্রবোধ দেয়া হোক না কেন যে প্রধান উপদেষ্টা তো বলেননি, তাতে আসলে এটা চলবে না। আমার মনে হয় সরকারের মধ্যে এই সমন্বয়টা করা দরকার যে তারা এই ধরনের বক্তব্য হালকা ঢঙেও দেবেন না, যেহেতু রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে, এই সরকার কতদিন থাকবে, এই রকম একটা প্রোপাগ্যান্ডা ছড়িয়ে পড়ছে, সেই প্রেক্ষাপটে বলছি। যাই হোক, প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে কি দাঁড়াচ্ছে? বিএনপি একেবারেই সন্তুষ্ট না। এখন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের পর নির্বাচন কবে আসলে হতে পারে, যদি পরেও হয়। জুন মাস হচ্ছে সর্বশেষ সময়, জুন মাস তীব্র গরমের সময়। বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের নির্বাচনটা শীতকালে হয়, এটার কারণ আছে। শীতকালে বৃষ্টি হয় না, গরম যখন থাকে সেই সময়ের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় না। তো শীতকালে হলে সেই শীতের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায়, মানুষের স্ট্যামিনা থাকে। নির্বাচনের ক্যাম্পেইন, নির্বাচনে যাওয়া, নির্বাচনে ভোট দিতে যাওয়া, প্রত্যেকটাই যথেষ্ট ফিটনেসের ব্যাপার, শ্রমসাধ্য কাজ। সুতরাং জুন মাসে, মে মাসে তীব্র গরম থাকে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়। সো ইলেকশনের যে ক্যাম্পেইনের সময়টা, সেই সময়টা মে জুন মোটেও উপযুক্ত সময় না। এই যে এপ্রিলে আজ সারাদিন যে অবস্থা গেল, গতকাল সারাদিন যে অবস্থা গেল বৃষ্টি দিয়ে, সো এরকম ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং এই মাসগুলো খুব উপযোগী না। যদিও জুন মাসে একবার নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে, সেটা হচ্ছে 96 সালে বাংলাদেশে 2টো সংসদ নির্বাচন হয়েছিল, একটা 15ই ফেব্রুয়ারি আর একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেটা জুন মাসে হয়েছিল। কারণ 3 মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকে, সেই কারণে এটা হয়েছিল। সো জুনের নির্বাচনের ইতিহাস থাকলেও এটা আসলে সঠিক মাস না। ঠিক একইভাবে মে মাস, এপ্রিল এগুলো খুব উপযোগী না। এদিকে আবার রমজান আছে সম্ভবত ফেব্রুয়ারির 3rd উইকে। সো নির্বাচন পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। আবার কেউ বলতে পারেন যে শিডিউলটা আগে করে দিল, প্রসেসগুলো চললো। আমরা জানি শিডিউল ঘোষণা করার পর একটা সময় নানান রকম মনোনয়নপত্র জমা, বাছাই ইত্যাদি ইত্যাদি চলে এবং ক্যাম্পেইনের একটা সময় থাকে, সেটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ। সেটা গিয়ে রমজানের ঈদের পর হলে, রমজানের ঈদ এবং কোরবানির ঈদের এই মাঝের সময়টায়ও নির্বাচন হয়ে যেতে পারে, শিডিউল যদি রমজানের আগে ঘোষণা করে। সেই ক্ষেত্রে কেউ হিসাব করে মার্চের শেষে বা এপ্রিলেও
সরি ক্যাম্পেইনের সময় যদি দিই এপ্রিলের মাঝামাঝিও নির্বাচন হতে পারে, সেটাই সর্বশেষ সময়, এরকম হতে পারে। এরপর মে জুন আসলে একেবারেই উপযোগী কোনো সময় নির্বাচনের জন্য না। কিন্তু মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে আসলে সবচেয়ে উপযোগী সময়টা হচ্ছে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি। আমি ব্যক্তিগতভাবে ধারণা করি সরকার নির্বাচন ওর মধ্যেই করে ফেলবে। ডিসেম্বরে বাই এনি চান্স যদি নাও হয়, আর একটু সময় যদি লাগে, এবং বেশি সংস্কার হলে কেন সময় লাগতে পারে তার এক ধরনের ব্যাখ্যা ডক্টর আসিফ নজরুল দিয়েছেন। সেটা হলো যখন আইন তৈরি করা হয় সেটা নানান রকম স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় সময় ক্ষেপণ হয়, সময় যায়, তারা তাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদাহরণ তিনি দিয়েছেন। কিন্তু এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। যাই হোক, তো যদি একটু সময় বেশি লেগেও যায়, ফেব্রুয়ারি 15 মধ্যে বাংলাদেশে ইলেকশন সরকার মানে প্রধান উপদেষ্টা করে ফেলতে চাইবেন। এর মধ্যে যদি কিন্তু নেই তা না, সেটাই আসবো। সো বিএনপি ডিসেম্বরের আলাপটা করে সরকারের সাথে খুব মেজর সংঘাতে যাবে বলে আমার মনে হয় না। কিন্তু বিএনপি এই রেটরিকটা আসলে মাঠে রাখবে, এই আলাপটা মাঠে রাখবে, শুধু তা না, তারা মাঠে প্রেজেন্সও রাখবে বলে আমি ধারণা করি। এদিকে ডক্টর আসিফ নজরুলের বয়ান অনুযায়ী তিনি তার যখন ব্রিফিং করছেন সেখানে বলেছেন তার কাছে মনে হয়েছে তাদের এই আলোচনার পর তারা কনভিন্সড, মানে বিএনপি কনভিন্সড, সরকারের কাছ থেকে তারা সব কিছুর জবাব পেয়েছেন এবং নির্বাচন সহ সব কিছুতে তিনি যদি সঠিক হন, বিএনপি এসে সামনে ব্যাপারগুলো একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছে। রাজনীতিতে আসলে রেটরিক ইউজড হয়, কখনো কখনো কোনো রাজনৈতিক দল কোনো ইস্যুতে যা ফিল করে হুবহু সেটা বলে, কখনো কখনো যা ফিল করে সেটাকে এক্সিজারেট করে বলে, কখনো কখনো যা ফিল করে সেটাকে ডাউনটোন করে, কমিয়ে বলে। এগুলো থাকে, এগুলো সারা পৃথিবীর রাজনীতিতে এরকম। রাজনীতি খুবই ডেলিকেট, খুবই টাফ একটা কাজ, সুতরাং এগুলো হতে পারে। সুতরাং বিএনপি যেভাবে প্রেজেন্ট করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে তারা অতটা অসন্তুষ্ট। বিএনপি নির্বাচন যে ডিসেম্বরে না হলেই প্রলয় ঘটে যাবে তা মনে করে বলেও মনে করি না। ধরলাম যে নির্বাচন যদি শেষ পর্যন্ত গিয়ে ফেব্রুয়ারির মিডেও দাঁড়ায়, সর্বশেষ সময়, যেটা আমার কাছে মনে হয়, এতেও খুব বেশি আপত্তি বিএনপি থাকবে বলে মনে হয় না। আর যদি সেটা এপ্রিলেও গিয়ে যায়, আর রমজানের ঈদের পর, সেটাও বিএনপির সাথে নেগোশিয়েট করে যে ম্যানেজেবল না, আমার কাছে তা মনে হয় না। কিন্তু বিএনপি ডিসেম্বরের এই আলাপটা মাঠে রাখছে এবং আমার কাছে এই আলাপটা মাঠে রাখা দরকার বলে মনে করি। শুধু আলাপ না, তারা মাঠে তাদের সংখ্যার শক্তি, তাদের জনশক্তিও দেখাবে বলে আমি মনে করি। এর কারণটা হচ্ছে কোনো ক্রমেই যাতে নির্বাচনটা এরপর চলে না যায়। কারণ আমরা দেখেছি হালকা ঢঙে হোক, মাঝারি ঢঙে হোক, বিভিন্নভাবে নির্বাচনকে প্রলম্বিত করার, পিছিয়ে দেওয়ার, এই সরকারকে অনেক লম্বা সময় নিয়ে যাওয়ার নানা রকম বাহানা নানা দিক থেকে আছে। এক এক সময় এক এক নামে এক এক ভাবে আছে। এই আলাপগুলো করে নির্বাচন 2-4 মাস পেছানোর চেষ্টা, ডিসেম্বর থেকে এটাকে জুনে নিয়ে যাওয়ার চেষ্টা, এই পর্যন্ত আমরা ছাড় দিতে পারি, কিন্তু এই সরকারকে রেখে দিতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই ধরনের আলাপ কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। সুতরাং এই সময়ের মধ্যে বিএনপিকে ডিসেম্বরের নির্বাচনের চাপটা রাখা উচিত, আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয়। এবং যেহেতু তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেননি, আমি ধারণা করি তারা মাঠে নামবেন। মাঠে নামা বলতে আমি এটা বলছি না যে তারা কোনো বিরাট আন্দোলন করে চাপ তৈরির চেষ্টা করবেন। তারা সম্ভবত জনসভা করবেন বিভিন্ন জায়গায়। তাদের সংখ্যার যে শক্তি আছে, গণতন্ত্রে সংখ্যার শক্তি ম্যাটার করে, গণতন্ত্রে ন্যারেটিভ ম্যাটার করে, যেমন ঠিক একইভাবে দিনের শেষে এটা সংখ্যার শক্তিতে কনভার্টেড হতে হয়। সেটা বিএনপির যেহেতু আছে এবং সবচেয়ে বেশি আছে, তারা সম্ভবত বিভিন্ন সময় এই ধরনের সমাবেশ করবেন, সমাবেশ করে নির্বাচনের দাবিটা মাঠে জারি রাখবেন। আমার কাছে এটা সঠিক বলে মনে হয়। এটা একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে, কারণ কেউ আছেন এই সরকারের আশপাশে থেকে, পেছনে থেকে এই সরকারের ডিফ্যাক্টো সরকার হয়ে ওঠার চেষ্টায় আছেন। অনেক ক্ষেত্রে তারা সেই রকম রোল প্লেও করছেন। তাদের এই শয়তানি, তাদের এই ধরনের মানে কুপরিকল্পনার ক্ষেত্রে ডেটারেন্ট হিসাবে বিএনপির এই ডিসেম্বরে নির্বাচন এবং তাদের আলাপ এবং মাঠে থাকা কাজ করতে পারে। আমি মনে করি তারা এটা করলে ভালোই করবেন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, বিএনপির রাজনৈতিক দল হিসেবে নানা রকম সমালোচনা আছে। একটা বুর্জোয়া দল শেখ হাসিনার পতনের পর যা করছেন প্রচুর সমালোচনার জায়গা আছে, কিন্তু আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল আছে। সেই রোলটা বিএনপিকে পালন করা দরকার এবং এটা আমাদের জাতির জন্যই প্রয়োজন। বিএনপি শেখ হাসিনার সময়ও, আমি এটা একটা বিস্তারিত ভিডিও করেছিলাম, শেখ হাসিনা পতনের পর
খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এই দলটা যদি না থাকতো, আজকে নানান সমালোচনা তাদের বিরুদ্ধে আমরা করছি, ভ্যালিডও অনেক ক্ষেত্রেই, কিন্তু এই দলটা যদি ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ না করে যেত, শেখ হাসিনা এরকম টায়ারেন্ট হয়ে উঠতেন না। শেখ হাসিনা তখন স্মুথলি একটা নর্থ কোরিয়া বানিয়ে ফেলতেন বাংলাদেশকে, নিদেন পক্ষে একটা কম্বোডিয়া বানিয়ে ফেলতেন। হুন সেন যেটা করতে পেরেছিলেন, কারণ তার বিরোধী দল তাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যায়নি, কিন্তু বিএনপি এটা করে গেছে। তার মাসুল সে সিরিয়াসলি দিয়েছে, কিন্তু দিনের শেষে এটা আমাদের জাতির আশার যে জায়গাটা সেটাকে রক্ষা করে গিয়েছিল। একইভাবে আমি মনে করি আবারও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কেউ কেউ খেলতে চান নানান বাহানায়, নানান আলাপে, সেখানে বিএনপির এই রোল প্লে করার সুযোগ আছে, বা আমি মনে করি উচিত তাদের এই রোল প্লে করা। নানান সমালোচনা হতে পারে, নির্বাচন করে লুটেরারা ক্ষমতায় আসে, নির্বাচন করে শেখ হাসিনা 15 বছর খেয়েছে, এখন আরেক দল 15 বছর খেতে চায়। গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়ালরা এই ধরনের ফালতু কথা, গুরুত্বপূর্ণ হলেও ফালতু কথা বলতে পারে মানুষ, বলছেন, গণতন্ত্রের আলাপ করছেন, আবার তার মধ্যে এই আলাপগুলো আনছেন। সব কিছু সরিয়ে রেখে তাকে আসলে মাঠে থাকাটা আমাদের গণতন্ত্রের স্বার্থেই কাজে লাগবে। বটম লাইন হচ্ছে, আমি নির্বাচনকে ঘিরে সরকারের সাথে আপাতত কোনো বড় সংঘাত দেখছি না বিএনপির। আমরা চাই না কোনো সংঘাত হোক, কিন্তু খেলোয়াড়রা আছে, তারা নানাভাবে খেলে যেতে পারেন। এনসিপির রিসেন্ট একই দিনে ঘটা একটা ঘটনা, এনসিপির কিছু মন্তব্য নিয়ে মনে হয় কোনো না কোনো দিক থেকে নতুন কোনো খেলা এই মাঠে এসে হাজির হচ্ছে, সেটা নিয়েও কথা বলতে চাই। কিন্তু আমরা ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট এই আশা রাখি যে সরকারের সাথে নির্বাচন নিয়ে বিএনপির মেজর কোনো সংঘাত হবে না, কারোই সংঘাত হবে না। এই সংঘাত হওয়াটা আমাদের কারোর জন্যই কল্যাণকর হবে। সকালে কথা বলেছি বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, এবং সেটা নিয়ে নির্বাচন প্রশ্নে কি কোনো সংশয় সৃষ্টি হলো কিনা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনসিপির নির্বাচন নিয়ে অবস্থান। আমরা জনাব নাহিদ ইসলামের কিছু বক্তব্য আমাদের সামনে আসতে দেখেছি। সেটা হচ্ছে আমেরিকার সফররত দুজন সহকারী মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এসছেন, এদের সাথে 3টা দলের পক্ষ থেকে দেখা করা হয়েছে, বিএনপি, এনসিপি এবং জামায়াত। সেই বৈঠকের পর জনাব নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে তাদের কিছু দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন সাংবাদিকদের সামনে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা শুনলে প্রাথমিকভাবে মনে হতে পারে নির্বাচনকে পিছিয়ে ডক্টর ইউনূস সরকারকে 5 বছর রাখার এক ধরনের আওয়াজ বা চেষ্টা আছে, এনসিপি কি তার অংশ, এবং এই চেষ্টাটাকে আমি ষড়যন্ত্র হিসেবেই দেখি। তাই এভাবে এই প্রশ্ন আমরা শুরুতে করে রাখি, তারা এই ষড়যন্ত্রের অংশ কিনা, এই প্রশ্ন আসতে পারে। আপনাদের অনেকের খারাপ লাগলেও আমি কথাটা সরাসরি বলতেই পছন্দ করলাম। আদত সেটা কিনা বা কি করা উচিত তাদের, আমার ঠিক আমি বলবো। আগে তিনি কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি। তিনি মার্কিন কূটনীতিকদের সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের 3টি দাবির কথা, সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার, গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না, এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবেন। খুব গুরুত্বপূর্ণ কথা, মৌলিক সংস্কার না করে নির্বাচনে গেলে তাতে তারা পার্টিসিপেট নাও করতে পারেন, এই আওয়াজটা তারা এখনই দিচ্ছেন। নাম্বার 2, এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। তিনি বলছেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি, সেই জায়গাগুলো আমরা বলেছি। আমরা লক্ষ্য করেছি প্রশাসন এমনভাবে আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষাবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যদি এই ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডে যে একটা নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে। তাহলে দুটো বিষয় দিয়ে তিনি নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাচ্ছেন। একটা হচ্ছে সংস্কার যদি মৌলিকভাবে না হয় তাহলে তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন কিনা সেটা ভাববেন। অ্যাট দ্য সেম টাইম মাঠ প্রশাসন নিরপেক্ষ না, তারা বিএনপির পক্ষাবলম্বন করছে বলে তিনি বলছেন, এবং এরকম পরিস্থিতিতেও নির্বাচন করা সম্ভব না। তার আগে আমি একটু যোগ করে রাখি, জনাব নাহিদ ইসলাম কিছুদিন আগে যখন এই দলের দায়িত্ব নিয়েছেন, এনসিপির দায়িত্ব নিয়েছেন, তখন তিনি এই কথা বলেছিলেন ক্লিয়ারলি। সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে সেটার মধ্যে থেকে
নির্বাচন করা বর্তমান যে পরিস্থিতি আছে এর মধ্যে এই বছর নির্বাচন করা সম্ভব না। এটা জুনের মধ্যে সম্ভব কিনা সেটা বলেননি, কিন্তু এই বছর না এরকম একটা কথা তিনি বলেছেন। সো নির্বাচন নিয়ে অনেকগুলো অনিশ্চয়তার বিষয় সামনে আনছেন। আমি প্রাথমিকভাবে এই সদিচ্ছা রাখতে চাই যে জনাব নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো আসলে কিছু পলিটিক্যাল রেটরিক, যেগুলোর মাধ্যমে তারা আসলে কিছু সুবিধা অর্জন করতে চাইছেন। এতে কিন্তু কোনো সমস্যা নেই। এই যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে চাপ তৈরি করার চেষ্টা করছে, আমি সকালের ভিডিওতেই বলেছি আমি ধারণা করি নির্বাচন আরো কয়েক মাস পিছিয়ে গেলেও সম্ভবত বিএনপি এটা নিয়ে খুব বেশি অখুশি হবে না, কিন্তু তারা এই চাপটা রাখছে কারণ তারা চায় এর চাইতে যাতে খুব বেশি পিছনে না যায়। একইভাবে এনসিপি যেহেতু একটা নতুন দল এবং তারা এই সংসদ নির্বাচনেই মোটামুটি ভালো কিছু করার চিন্তা করছে। একটু অফ টপিক হলেও বলে রাখি, মানে একটা দল তৈরির 1 বছরের মাথায় নির্বাচন করে ভালো কিছু করে ফেলবো এটা না অতি উচ্চাশা হয়ে যায়। এনসিপি সম্ভবত তার একটা স্ট্র্যাটেজিক বড় ভুল করছে এই জায়গায়। এই নির্বাচনে তারা পার্টিসিপেট করে অনেক কিছু অর্জন করার চাইতে তারা রাজনীতিবিদ হিসাবে যদি মাঠে থাকতো, লেট 20s অ্যান্ড আর্লি 30s এর লোকজন তারা 5 বছর 10 বছর রাজনীতির মাঠ যদি চষে বেড়াতো, ভিজিবল থাকতো, অসাধারণ একটা সম্ভাবনা ছিল। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কিন্তু তাদের এই নির্বাচনেই ভালো কিছু করতে হবে, অনেক সিট পেতে হবে, এই ধরনের একটা পারসেপশন সম্ভবত তাদের আছে। যাই হোক, তো সেই কারণে তারা চাইছেন এই সময়টা যাতে এক্সটেন্ড করা যায়। সো তাদের এই রেটরিকগুলোর লক্ষ্য যদি সেটা হয়ে থাকে, দ্যাটস ফাইন। রাজনীতির মাঠে প্রত্যেকটা দল তার স্বার্থের দিকে চিন্তা করবে এবং সরকারকে সে চেষ্টা করবে তার স্বার্থের পক্ষে অবস্থান নিতে। এই চাপগুলোকে আমি এভাবে দেখতে চাই, এটা হলে ভালো। কিন্তু যে বলছি, যখন মাঠে একটা আলাপ তৈরি হয় যে এটা এই রকম ভাবেই হতে হবে যে ডক্টর ইউনূসের সরকার অনেক লম্বা সময় থাকবে, এবং আমরা সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় দেখতে পাই এনসিপির অবস্থান এই সরকারের এক্সটেনশন এরকমই মনে করার মতো, কারণ যে সরকারের কোথায় সাফল্য, সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মাঝে মাঝে তারা কথা বলছেন, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থতাকে তারা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছেন, কখনো কখনো সাফল্যকে অনেক বেশি ক্রেডিট দেওয়ার চেষ্টা করছেন। আমি এনসিপির যারা টক শোতে যান আমি অনেককেই দেখেছি এভাবে ডিফেন্ড করতে, মানে এই সরকার শুধু এনসিপির এরকম মনে হচ্ছে। এই সরকার সবার, কিন্তু এনসিপির আচরণ দেখে তাই মনে হয়। হয়তোবা এটাই কারণ যে তাদের দুজন স্টুডেন্ট আসলে এই সরকারে আছেন, তাদের বন্ধু, যারা যে কোনো সময় এনসিপিতে জয়েন করবেন। মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, মাঠ প্রশাসনের কথা যখন জনাব নাহিদ ইসলাম বলছেন, এভাবে বলছেন, তখন তাদের দুজন বন্ধু সরকারে আছে এবং জনাব নাহিদও এই দলে আসার কিছুদিন আগ পর্যন্তই, কয়েকদিন আগ পর্যন্তই সরকারে ছিলেন। তার মানে তারা একটা দল করবেন এই স্বপ্ন নিয়ে একটা সরকারে ছিলেন যেখানে মন্ত্রী পদমর্যাদায়, সেটা রেখে তিনি মাঠ প্রশাসনের কথা বলছেন। এটা শুনতে খটকা লাগে। আসলে সবচেয়ে ভালো হয় তাদের ওই দুই বন্ধুকেও সরকার থেকে তাদের বেরিয়ে আসতে বলা, তাতে অন্তত এই কথাগুলোর বেটার গ্রাউন্ড পায়। জনাব নাহিদ যে অভিযোগ করছেন মাঠ প্রশাসন কি আছে, কেমন আছে, হ্যাঁ নিশ্চিতভাবেই এটা আসলে সরকারকে ঠিক করতে হবে, কোথায় কোথায় কে কে আছে। কারণ যখন বিএনপি মহাসচিব নাহিদ ইসলামদেরকে ইন্ডিকেট করে কথা বলেছিলেন, তখন মানে সরকার নিরপেক্ষতার প্রশ্নে, তখন নাহিদ ইসলাম জবাবের মধ্যে বহু জায়গায় বিএনপির লোকজন আছে বলেছেন। তখন আমি বলেছিলাম আপনারা তো সরকারে আছেন, তাদেরকে বেডটের করে দেন, বা এখনও যে সরকার অন্তর্বর্তী সরকার আছে, নির্বাচনের আগে কোথায় কোথায় বিএনপির লোকজন আছে, বিএনপির প্রতি সিম্প্যাথাইজার্স আছে, সেটা দিয়ে মাঠ প্রশাসনকে নিউট্রাল করুক। কিন্তু নিউট্রাল কি এইভাবে করতে যাব? প্রশাসনে তো প্রচুর জামায়াতের সিম্প্যাথাইজার আছে, জামায়াতের লোকজন আছে প্রশাসনে, মাঠ প্রশাসনে, পুলিশে, শিক্ষায়, স্বাস্থ্যে ভর্তি লোকজন আছে। আমি জেনে বলছি, যে কেউ খোঁজ নিয়ে জানতে পারবেন। তো তাদেরকেও সরাতে হবে, তাহলে কাকে আনা হবে? বা আমরা পাল্টা প্রশ্ন যদি করি, জনাব নাহিদ ইসলাম তো সরকারে ছিলেন, আওয়ামী লীগের সচিবরা কিভাবে এখনো এত বড় বড় দায়িত্বে থাকে? বহুবার বলা হয়েছে, প্রথম থেকে এই কথাটা বলছিলাম, সেটা হলো শেখ হাসিনার প্রিভিলেজ না পেয়ে, শেখ হাসিনার পা না চেটে, খুব কথ্য ভাষায় বলছি, কেউ সচিব হয় নাই বাংলাদেশে। তো ওই সচিবরা কিভাবে 8 মাস পরও বড় বড় দায়িত্বে সেই সচিবরাই থেকে যায়? নাকি এই সচিবরা এনসিপির কথা শুনছে এখন, সে কারণেই তারা থেকে যায় ক্ষমতায়? তাহলে কারো না কারো সিম্প্যাথাইজার্স তো থাকছে, সমাধান কি হবে? রিয়ালি ডোন্ট নো। সরকারকে একটা ব্যবস্থা করতে হবে, অন্তত সরকারের যদি অ্যাটিটিউডটা সরকার জানাতে পারে, একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে পারবো। আমাদের মানে অভিজ্ঞতা তাই বলে, মাঠ প্রশাসন আসলে শেষ পর্যন্ত সরকার কি চায় সেটাই করে। সুতরাং সরকার যদি চায় একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা হবে, কোনো সন্দেহ নেই। সংস্কার নিয়ে তারা যেভাবে কথা বলছেন, তাদের চাওয়া মতো বা প্রত্যাশা মতো সংস্কার যদি না হয়, তাহলে তারা নির্বাচনে যাবেন কিনা সেটা ভেবে দেখবেন। আমি প্রায় একটা কথা বলেছি, সংস্কার নিয়ে কথা বলুন, সংস্কার নিয়ে চাপ দিন, কিন্তু সবচেয়ে জরুরি যে কাজটা এনসিপি করতে পারে বা করা উচিত, সেটা হচ্ছে সংস্কারকে আপনাদের নির্বাচনী প্রচারণার এজেন্ডায় পরিণত করুন।
ওটা ইশতেহারে পরিণত করুন, ওটা দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করুন। নির্বাচন যখনই হোক, যেটায় যে মৌলিক সংস্কারগুলোতে বিএনপি অ্যাগ্রি করে না, বেশ কিছু মৌলিক সংস্কারে আমি নিজে অ্যাগ্রি করি এবং আমি দেখছি বিএনপি অ্যাগ্রি করে না। আই অ্যাগ্রি। যেমন এই যে আমি আপার হাউস নিয়ে বিএনপি দীর্ঘদিন কথা বলেছি, কিন্তু তারা যেভাবে আপার হাউস করার কথা বলে এটা অর্থহীন। আমি আলাদাভাবে ভিডিও নিয়ে কথা বলেছি। এরকম আরও বেশ কিছু ইস্যু আছে। আর্টিকেল 70 বিএনপি যেভাবে সংস্কার করতে চায়, আমি ওটার সাথেও ডিসঅ্যাগ্রি করি। আমি এটা নিয়ে লিখেছি, বলেছি, আবার বলবো। সো মৌলিক কিছু সংস্কার করতে হবে। এটা যদি বিএনপি নাও করে, এনসিপি সেটাকে ক্যাম্পেইনের পার্ট করে ফেলুক, এটা দিয়ে জনগণ তাদেরকে ভোট দিক। মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত তার হয়ে ক্যাম্পেইন করুক যে এনসিপি এই কাজগুলো করবে, যাতে তারা অন্যদেরকে আহ্বান জানায় তোমরা এনসিপিকে ভোট দাও। কিন্তু তার জন্য আমি নির্বাচনে যাব কি যাব না, এই ধরনের আলাপ না ওই সন্দেহটা তৈরি করে। কারণ এই আলাপ গুরুত্বপূর্ণ কিছু লোকজন করছেন, যারা সরকারের বাইরে থেকে ক্রমাগত এবং প্রত্যেকেই খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, তারা এই আলাপ তুলছেন। এবং যখন এনসিপিও একই ধরনের কথা বলছে, তখন এক ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায়। ফলে সন্দেহ হতে পারে যে এই ষড়যন্ত্রের অংশ কি তারা হচ্ছেন। আমি জবাব জানি না, আমি সত্যিই জবাব জানি না। কিন্তু আমি একটা ঘটনা একটু স্মরণ করিয়ে দেই। প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা সমস্যা আছে। যখন প্রধান উপদেষ্টা সিলেকশন হচ্ছিল, জনাব আসিফ মাহমুদ সেটা নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেটাকে একদম ক্লিয়ারলি একজন খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার দেখিয়েছিলেন, যিনি আগে সেনাপ্রধানকে এক ধরনের হুমকি দিয়েছেন যে তার বিরুদ্ধে কিছু একটা আসছে, সেই ভিডিও দেখে ক্লেম করছেন এটাই সেটা। এই অ্যালাইনমেন্টগুলো আমরা দেখি। আসিফ মাহমুদ এনসিপি করছেন আমি জানি, কিন্তু উনি এনসিপিতে আসবেন এটাও জানি, লিখে দিতে পারি। আজকে আপনারা কুতর্ক করতে পারেন অনেকে জড়িত এনসিপি করেন, আমরা দেখব আসিফ মাহমুদ ইলেকশনের আগে এনসিপিতে যাচ্ছেন। তো সুতরাং এই অ্যালাইনমেন্টগুলো যখন হয়, নট অনলি দ্যাট, আমি ডক্টর ইউনুসকেও কোট করতে চাই, বহুবার করেছি। ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেছিলেন স্টুডেন্টদের দল করা নিয়ে, উনি চান যে তারা দল করুক, তারা রক্ত দিয়ে যা অর্জন করেছে তা তাদেরকে রক্ষা করতে হবে, না হলে এটা অন্যদের হাতে চলে যাবে যারা প্রিভিয়াস কায়দায় এই দেশটাকে লুটপাট করতে চায়, ইত্যাদি ইত্যাদি। ইঙ্গিত আছে, ইঙ্গিত কার প্রতি, কিসের প্রতি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এবং স্পষ্ট পক্ষপাত এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা সেদিন দেখিয়েছেন। তো সবকিছু মিলে আসলে এনসিপির এই ধরনের চাওয়াকে একটা পরিকল্পনা বা ক্রুডলি বললে একটা ষড়যন্ত্রের অংশ মনে হতেও পারে। একটা কথা বলে রাখা জরুরি, আমরা এনসিপিকে খুব গুরুত্ব দিয়েই বিবেচনা করি আগামী নির্বাচনের জন্য। ইটস নট বিকজ এনসিপি অনেক বড় সংগঠন হয়েছে, না, এনসিপি খুব বড় কিছু হয় নাই, হবে বলেও মনে হয় না শর্ট টার্মে। কিন্তু এনসিপিতে এমন মানুষরা আছেন, এমন মানুষরা নেতৃত্বে আছেন, এমন মানুষরা সামনের সারিতে আছেন, এমন মানুষ আহ্বায়ক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেখানে আছেন, যারা এই সেদিনও তাদের জীবন বাজি রেখে শেখ হাসিনা পতনের জন্য লড়াই করেছেন। আমরা যে মুক্ত হয়েছি তার একটা বড় ক্রেডিট তারা ক্লেম করতে পারেন, তাদেরকে আমরা সেই ক্রেডিট দেইও। আবারও এটা বলে রাখি, তারাই একমাত্র সেই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তা না। এই মুভমেন্টের পর অনেকে তার ঘরে ফিরে গেছে। ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম ছাত্র ছিলেন, বিভিন্ন সংগঠনের ছাত্র ছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটির সংগঠনহীন ছাত্ররা ছিলেন, তারা সরে গেছেন। তারা একাংশ, এনসিপির মধ্যে একাংশ আছে, তারাই সব নন, কিন্তু তারপরও তারা আছেন এবং এই কারণেই তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে, গুরুত্ব আছে। সে কারণে এনসিপি কি চায় না চায় সেটাকে আমরা মূল্যায়ন করতে চাই, মূল্য দিতে চাই। তাই তাদের এই রেটরিকটা নির্বাচনটাকে আরেকটু বিএনপির চাপে এটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে না হয়ে জুন পর্যন্ত তারা নিয়ে যেতে চান, সেরকম একটা চেষ্টার অংশ যদি হয় তাদের এই বক্তব্যগুলো, দেন ইটস ফাইন। একটা রাজনৈতিক দল এটা চাইতেই পারে, ইটস ফেয়ার। কিন্তু কোনো ক্রমে তাদের ভেতরে তাদের কাউকে দিয়ে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা যদি হয়, সরকারকে 5 বছর টেনে নিয়ে যেতে হবে।